আজকে আমরা যেটা করব সেটা হলো রেচন। আমাদের আজকের টপিক হলো রেচন। এখন আমরা সকলেই জানি যে প্রতিটি জীবদেহ অসংখ্য সজীব কোষ দিয়ে গঠিত, আর এই সমস্ত সজীব কোষগুলোর ভেতরে সর্বদাই নানা রকমের জৈবনিক ক্রিয়াকলাপ চলতে থাকে। আর এই সমস্ত জৈবনিক ক্রিয়াকলাপের ফলে কোষগুলোর ভেতর কিছু উপজাত পদার্থ উৎপন্ন হয়। যেমন আমাদের কোষের ভেতর যদি কার্বোহাইড্রেটের বিপাক হয় তাহলে জল এবং কার্বন ডাইঅক্সাইড উপজাত পদার্থ হিসেবে কোষে সঞ্চিত হয়। ফ্যাটের বিপাক হলে কোষে জমা হয় কিটোন বডি বলে এক ধরনের উপজাত পদার্থ। আর প্রোটিন বিপাকের ফলে ইউরিক অ্যাসিড, ইউরিয়া এই উপজাত পদার্থগুলো কোষে সজীব কোষের ভেতর জমা। এখন এই উপজাত দূষিত পদার্থগুলো কোষে সঞ্চিত থাকা কোষের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক, জীবদেহের পক্ষেও ক্ষতিকারক। সেই কারণে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দূষিত ক্ষতিকারক পদার্থগুলোকে আমাদের কোষ থেকে বের করতে হবে বা অপসারিত করে দিতে হবে। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে এই কোষের সঞ্চিত দূষিত উপজাত পদার্থগুলোকে আমরা বের করে দিতে পারি, কোষ থেকে বা দেহ থেকে বাইরে বের করে দিতে পারি, বর্জন করতে পারি, সেই পদ্ধতিটাকেই বলা হয় রেচন। এখন সবার প্রথমে আসি রেচনের সংজ্ঞা। সংজ্ঞায় বলা আছে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীবদেহের কোষে উৎপন্ন বিপাকজাত উপজাত দূষিত পদার্থগুলি উদ্ভিদের ক্ষেত্রে কোষের মধ্যে কেলাস বা কোলয়েড রূপে সঞ্চিত থাকে, আর প্রাণীর ক্ষেত্রে দেহ থেকে বাইরে নির্গত হয়ে দেহকে সুস্থ এবং স্বাভাবিক রাখে। সেই শারীরবৃত্তীয় প্রক্রিয়াকেই আমরা বলি রেচন। আবার বলছি, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীবদেহের কোষে উৎপন্ন বিপাকজাত উপজাত দূষিত পদার্থগুলি উদ্ভিদের ক্ষেত্রে কেলাস বা কোলয়েড রূপে কোষে সঞ্চিত থাকে, অথবা প্রাণীদের ক্ষেত্রে দেহ থেকে বাইরে বেরিয়ে গিয়ে দেহকে সুস্থ স্বাভাবিক রাখে, সেই শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে বলা হয় রেচন। এবার রেচনের কথা বলতে গেলে আমাদের যেটা বলতে হবে, জানতে হবে প্রথমে, সেটা হলো রেচন পদার্থ। রেচন পদার্থ, রেচন পদার্থ আমরা কাকে বলি? তাহলে জীবদেহের কোষে উৎপন্ন এই বিপাকজাত উপজাত দূষিত পদার্থগুলোকে আমরা বলবো রেচন পদার্থ। খুব ভালো করে মাথায় রাখবে কথাটা, জীবদেহের কোষে উৎপন্ন বিপাকজাত উপজাত দূষিত পদার্থগুলোই হলো রেচন পদার্থ। যেমন আমাদের মানুষের ক্ষেত্রে রেচন পদার্থ ঘাম, মূত্র, এগুলো। এখন এই রেচন পদার্থ সাধারণত প্রাণীদের দুই ধরনের হয়। এখন কারা এই নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ? এই নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইউরিয়া, অ্যামোনিয়া, অথবা ডাকুরিন, রেসারপিন, এইগুলো। আর নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের মধ্যে রয়েছে গদ, রজন, তরুক্ষী। এই জায়গায় একটা কথা মনে রাখবে, প্রাণী দেহের রেচন পদার্থগুলো কিন্তু নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, আর উদ্ভিদ দেহের রেচন পদার্থগুলি অর্থাৎ গদ, রজন, তরুক্ষীর, এগুলো মূলত উদ্ভিদ দেহে পাওয়া যায়। এই রেচন পদার্থগুলি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। আচ্ছা, প্রাণী দেহে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ পাওয়া যায় না, কিন্তু উদ্ভিদ দেহে আবার নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের পাশাপাশি নাইট্রোজেন যুক্তও কিছু রেচন পদার্থ পাওয়া যেতে পারে। যেমন ধুতরা গাছে পাওয়া যায় ডাকুরিন, তারপর সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় রেসারপিন। এগুলো নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, কিন্তু উদ্ভিদ দেহ থেকে এগুলো পাওয়া যায়, বা এগুলো উদ্ভিদের রেচন পদার্থ। আচ্ছা, রেচন পদার্থের পর চলে আসছি রেচন অঙ্গ। কাকে বলবো রেচন অঙ্গ? সাধারণত রেচনের সহায়ককারী যে অঙ্গগুলো সেগুলোই হলো রেচন অঙ্গ, অর্থাৎ যে অঙ্গগুলি এই রেচন প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে পার্টিসিপেট করে বা সহায়তা করে
সেই অঙ্গগুলিকে আমরা বলি রেচন অঙ্গ। আর যে সমস্ত অঙ্গগুলি রেচন কার্যে সহায়তা করে সেই সমস্ত অঙ্গগুলি মিলে যে তন্ত্র গঠিত হয় তাকে আমরা বলি রেচন তন্ত্র। অঙ্গ আর তন্ত্রের মধ্যে ডিফারেন্স তোমরা আগেই জানো, যে সেই থেকেই বলা যায় যে অঙ্গগুলি রেচন কার্যে সহায়তা করে সেই অঙ্গগুলিকে আমরা বলি রেচন অঙ্গ, আর রেচনে সাহায্যকারী অঙ্গগুলি মিলে যে তন্ত্র গঠিত হয় তাকে আমরা বলি রেচন তন্ত্র। এখন এই রেচন অঙ্গের কথায় বলতে পারি উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু কোনো রেচন অঙ্গ আলাদা করে থাকে না, উদ্ভিদ দেহে আলাদা করে কোনো রেচন অঙ্গ থাকে না, কিন্তু প্রাণী দেহে আলাদা করে রেচন অঙ্গ থাকে। তবে সমস্ত প্রাণীর দেহে আবার রেচন অঙ্গ থাকে না, এককোষী প্রাণীর দেহে কিন্তু কোনো রেচন অঙ্গ থাকে না, এককোষী প্রাণীর দেহে কোনো রেচন অঙ্গ থাকে না। তাহলে কিভাবে রেচন সম্পন্ন হয়? এককোষী প্রাণীদের ক্ষেত্রে সাধারণত দেহে উপস্থিত সংকোচী গহ্বর এবং কোষ পর্দা রেচনে সহায়তা করে। এছাড়া স্পঞ্জ এবং হাইড্রা, স্পঞ্জ আর হাইড্রার দেহেও কিন্তু আলাদা করে কোনো রেচন অঙ্গ থাকে না। তাহলে উদ্ভিদ দেহে কোনো রেচন অঙ্গ থাকে না, আর প্রাণীদের ক্ষেত্রে এককোষী প্রাণী, স্পঞ্জ ও হাইড্রার কোনো রেচন অঙ্গ থাকে না। বাকি অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রাণীর নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে, যেটা আমরা এরপরে পড়বো। প্রাণীদের রেচন পড়ার সময় কোন প্রাণীর কি রেচন অঙ্গ থাকে সেটা আমরা পড়ব। আচ্ছা, এবার যেটা পড়াবো সেটা খুব ছোট্ট একটা কথা, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। সেটা হলো রেচন পদার্থ এবং বর্জ্য পদার্থ। রেচন পদার্থ আর বর্জ্য পদার্থ কি পার্থক্য? আমরা বলেছি প্রাণী দেহে উৎপন্ন বিপাকজাত যে উপজাত পদার্থগুলি সেটি হলো রেচন পদার্থ। হ্যাঁ, বিপাকজাত উপজাত পদার্থ, এই জায়গাটাই শুধু এই বিপাকজাত এইটুকু জায়গাতে পার্থক্য। প্রাণী দেহে উৎপন্ন দূষিত উপজাত পদার্থ কিন্তু বিপাকজাত নয়, বিপাকজাত নয়। অর্থাৎ প্রাণীদেহে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থগুলি হলো রেচন পদার্থ, কিন্তু যে সমস্ত উপজাত দূষিত পদার্থ প্রাণীদেহে উৎপন্ন কিন্তু বিপাকজাত নয়, কিন্তু অবশ্যই সেগুলো প্রাণীদেহের পক্ষে ক্ষতিকারক, প্রাণীদেহকে অবশ্যই সেগুলো বর্জন করতে হবে, সেগুলো বর্জ্য পদার্থ, কিন্তু সেগুলোকে আমরা রেচন পদার্থ বলবো না। এখন পার্থক্য কি? রেচন পদার্থ হলো যেমন মূত্র, ঘাম, বিপাকজাত উপজাত পদার্থ। এবার বিপাকজাত নয় কিন্তু উপজাত দূষিত পদার্থ অর্থাৎ বর্জ্য পদার্থকে প্রাণীদেহের ক্ষেত্রে মল হলো বর্জ্য পদার্থ। সুতরাং মলকে আমরা কখনোই রেচন পদার্থ বলবো না, বর্জ্য পদার্থ বলবো। এখানে একটা প্রশ্ন কিন্তু অনেক সময় আসে, মলকে কেন রেচন পদার্থ বলবো না, বর্জ্য পদার্থ বলবো? তার উত্তর হলো এটা যে মল কিন্তু প্রাণী দেহে দূষিত উপজাত পদার্থ হলেও বিপাকজাত উপজাত পদার্থ নয়, সেই জন্য মল প্রাণী দেহে বর্জ্য পদার্থ কিন্তু রেচন পদার্থ নয়। সব রেচন পদার্থই বর্জ্য পদার্থ, কিন্তু সব বর্জ্য পদার্থ রেচন পদার্থ নয়। আমার একটু আগে যে কথাটা বললাম সেই কথাতেই ফিরে আসতে হয়। সমস্ত বিপাকজাত উপজাত দূষিত পদার্থগুলো হলো রেচন পদার্থ, এবং এই পদার্থগুলো অবশ্যই বর্জ্য পদার্থ, কারণ এগুলো জীবদেহকে বর্জন করতে হবে। কিন্তু বর্জ্য পদার্থ রেচন পদার্থ নয়। কেন? কারণ বর্জ্য পদার্থগুলো বিপাকজাত নয়, বিপাকজাত দূষিত পদার্থ নয়। তাই যেহেতু সমস্ত রেচন পদার্থগুলি বিপাকজাত দূষিত পদার্থ এবং সেগুলি অবশ্যই দেহ থেকে বর্জন করতে হয়, তাই সমস্ত রেচন পদার্থকেই আমরা বর্জ্য পদার্থ বলবো। কিন্তু সমস্ত বর্জ্য পদার্থকে রেচন পদার্থ বলতে পারবো না, কারণ বর্জ্য পদার্থগুলি বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন উপজাত পদার্থ নয়। আচ্ছা, এবার চলে আসছি রেচনের গুরুত্ব। গুরুত্ব আমাদের দেহে খুবই বেশি, কারণ রেচনের মাধ্যমেই আমাদের দেহের বর্জ্য পদার্থগুলো দেহের বাইরে বেরোতে পারে। যদি রেচন প্রক্রিয়া না থাকতো তাহলে এই বর্জ্য পদার্থগুলো আমরা বর্জন করতে পারতাম না, আর সেগুলি কোষে জমা থাকলে আমাদের দেহের ক্ষতি হতো। সুতরাং রেচনের প্রথম গুরুত্ব আমরা বলতে পারি
জীবদেহের সুস্থতা রক্ষা। অর্থাৎ এই রেচন প্রক্রিয়া কি করে, আমাদের কোষে উৎপন্ন দূষিত পদার্থগুলোকে কোষ থেকে বের করে দিয়ে বা দেহ থেকে বাইরে বের করে দিয়ে দেহকে সুস্থ এবং স্বাভাবিক রাখে। দ্বিতীয়ত, রেচনের দ্বিতীয় কাজ হলো দেহের জল সাম্য রক্ষা। দেহের জল সাম্য রক্ষা অর্থাৎ আমাদের দেহের যে জলীয় পদার্থের ব্যালেন্স, অর্থাৎ দেহে যে পরিমাণ জল থাকা আমাদের দরকার প্রয়োজনীয় সেই ততটা জলই থাকে, আর তার অতিরিক্ত যে জলটা, উদ্বৃত্ত যে জলটা, সেটা রেচন প্রক্রিয়া কিন্তু আমাদের দেহের বাইরে বেরিয়ে যায়। তাই দেহের জলের সাম্য বা দেহের ভেতর জলের সমতা বজায় রাখতে রেচন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নম্বর, পিএইচ নিয়ন্ত্রণ করা। এখন প্রশ্ন হলো পিএইচ। পিএইচ হলো অম্ল এবং ক্ষারের ভারসাম্য। অম্ল ক্ষারের ভারসাম্যকে আমরা বলি পিএইচ, অর্থাৎ দেহের ভেতরে আম্লিক অবস্থা এবং ক্ষারীয় অবস্থার মধ্যে একটা ব্যালেন্স থাকা দরকার। সেটা বেশি হয়ে গেলেও ঠিক নয়, আবার সেটা সেই ব্যালেন্সটা মানে অম্ল এবং ক্ষার একটা নির্দিষ্ট পরিমাণে বজায় থাকবে, ব্যালেন্সে থাকবে, এটাই স্বাভাবিক অবস্থা। অম্ল বেড়ে যাওয়াও ঠিক না, আবার ক্ষারকেও বাড়তে দেওয়া যাবে না। তো এই অম্ল এবং ক্ষারের যে ভারসাম্য দেহের ভেতর, সেইটাকে নিয়ন্ত্রণ করে আমাদের রেচন প্রক্রিয়া। এটাকেই আমরা বলি পিএইচ নিয়ন্ত্রণ। আর 4 নাম্বার যে হতে পারে না, অনেক আছে। উদ্ভিদ দেহের যে রেচন পদার্থগুলো নাইট্রোজেন যুক্ত বা নাইট্রোজেন বিহীন, কি দেখেছিলাম আগে। উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হচ্ছে গদ, রজন, তরুক্ষীর। নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ যদি বলি তাহলে ডাটুডিন, রেসারপিন, মরফিন, অ্যাট্রোপিন, অনেক আছে, নিকোটিন। এবার এই যে রেচন পদার্থগুলো, মূলত উদ্ভিদের এই রেচন পদার্থগুলো কিন্তু নানা রকম শিল্পে ব্যবহৃত হয়। ভেষজ শিল্পে, ঔষধ শিল্পে, আঠা তৈরিতে, কাঠ শিল্পে, বিভিন্ন রকম শিল্প কারখানায় উদ্ভিদের এই বিভিন্ন রেচন পদার্থগুলো ব্যবহার করা হয়। সেজন্য এই রেচন পদার্থগুলো কিন্তু একটা অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। ঠিক আছে, আজকে এতটুকু করছি। আবার এরপরে রেচন প্রক্রিয়া উদ্ভিদের ক্ষেত্রে আলাদা, প্রাণীদের ক্ষেত্রে আলাদা। তো প্রাণী দেহের রেচন প্রক্রিয়া এবং উদ্ভিদ দেহের রেচন প্রক্রিয়া এরপর আমরা আলাদা আলাদাভাবে পড়বো। আজকে এটুকু। স্টুডেন্টস, তোমরা জানো আমরা আগের দিন রেচন সম্পর্কে পড়েছিলাম। আর রেচন কি, রেচন অঙ্গ কোনগুলো, রেচন তন্ত্র, রেচন পদার্থ, এসব কিছু পড়েছি। এবং এটাও বলেছি যে উদ্ভিদ দেহে এবং প্রাণী দেহের রেচন প্রক্রিয়া বা রেচন কৌশল কিন্তু আলাদা আলাদা রকমের। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উদ্ভিদ দেহের রেচন পদ্ধতি। তো উদ্ভিদের রেচন করতে গিয়ে প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে উদ্ভিদ দেহে কিন্তু নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ থাকে না। উদ্ভিদ দেহে নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ কিন্তু থাকে না, যার ফলে উদ্ভিদের এই রেচন পদ্ধতিটা তুলনামূলকভাবে কম জটিল। প্রাণীর তুলনায় উদ্ভিদের রেচন পদ্ধতি কম জটিল, কারণ এদের আলাদা বা নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ বা তন্ত্র থাকে না। এবং সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে উদ্ভিদ রেচনের বৈশিষ্ট্যগুলি কি কি। 1 নম্বর বৈশিষ্ট্য বলতে পারি যে যেটা বললাম, উদ্ভিদ দেহে কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ বা রেচন তন্ত্র থাকে না, নির্দিষ্ট কোনো অঙ্গ বা তন্ত্র থাকে না রেচনের জন্য। দ্বিতীয়ত হতে পারে যেহেতু উদ্ভিদ দেহে প্রোটিন জাতীয় খাবারের বিপাকটা খুব কম হয় বা প্রোটিন জাতীয় খাবার খুব কম গ্রহণ করে উদ্ভিদরা, তাই উদ্ভিদের বিপাক ক্রিয়ায় প্রোটিন জাতীয় খাবার খুব কম অংশগ্রহণ করায় এদের উৎপন্ন রেচন পদার্থের পরিমাণও কিন্তু খুব কম হয়। প্রোটিন জাতীয় খাদ্যের বিপাক কম হওয়ায় উৎপন্ন রেচন পদার্থের পরিমাণও কিন্তু কম থাকে। 3 নম্বর বলা যেতে পারে
যে উদ্ভিদের রেচন পদার্থগুলো কম জটিল এবং কম ক্ষতিকারক। উদ্ভিদের যে রেচন পদার্থগুলো সেগুলো কম জটিল ও কম ক্ষতিকারক। 4 নম্বর বলা যেতে পারে উদ্ভিদে বেশিরভাগ ক্ষেত্রে রেচন পদার্থগুলো কোষে কেলাস বা কোলয়েড রূপে জমা থাকে। উদ্ভিদ দেহে রেচন পদার্থগুলো বেশিরভাগই কোষে কেলাস বা কোলয়েড রূপে জমা থাকে। আর 5 নম্বর হলো যেহেতু উদ্ভিদ দেহে নির্দিষ্ট রেচন অঙ্গ বা রেচনতন্ত্র থাকে না, এরা দেহ থেকে রেচন পদার্থ নিঃসরণ করতে পারে না। যেহেতু নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ বা তন্ত্র থাকে না, তাই দেহ থেকে রেচন পদার্থ নিঃসরণ করতে পারে না। তাহলে দেখা গেল উদ্ভিদ রেচন পদার্থের মূলত 4টা বৈশিষ্ট্য। এদের নির্দিষ্ট কোনো রেচনের জন্য নির্দিষ্ট কোনো অঙ্গ বা তন্ত্র থাকে না। 2 নম্বর হচ্ছে যেহেতু উদ্ভিদের দেহে প্রোটিন জাতীয় খাদ্যের বিপাকটা খুব কম হয়, তাই উৎপন্ন রেচন পদার্থের পরিমাণও থাকে খুব কম। 3 নম্বর উদ্ভিদের রেচন পদার্থগুলি তুলনামূলকভাবে অনেক কম জটিল এবং কম ক্ষতিকারক। 4 নম্বর এদের বেশিরভাগ রেচন পদার্থগুলো এরা কোষে কেলাস বা কোলয়েড রূপে সঞ্চিত করে রাখে। এবং 5 নম্বর হলো নির্দিষ্ট রেচনাঙ্গ না থাকায় উদ্ভিদ কিন্তু রেচন পদার্থগুলোকে দেহ থেকে নিঃসরণ করতে পারে না। এবার যেটা আসবো সেটা হলো উদ্ভিদের রেচন পদ্ধতি। উদ্ভিদের রেচন পদ্ধতি মূলত 3 রকম। পত্রমোচন, এটা হলো ফল মোচন, আর 3 নম্বর হলো বাকল মোচন। সবার প্রথমে আসছে পত্রমোচন। পত্রমোচন কাকে বলে? সাধারণত তোমরা দেখেছো যে কিছু কিছু গাছ থাকে যাদের আমরা বলি চিরহরি, অর্থাৎ সেই গাছগুলোতে কিন্তু সারা বছরই পাতা থাকে। কিন্তু কিছু কিছু গাছ আছে যাদের শীতকালে দেখবে গাছের সমস্ত পাতা একেবারেই ঝরে যায় এবং শীত পার হওয়ার পর আবার আস্তে আস্তে পুরো গাছে নতুন পাতা আসে। এই ধরনের গাছগুলোকে আমরা বলি কি? পর্ণমোচী গাছ। পর্ণমোচী অর্থাৎ যারা বছরের একটি নির্দিষ্ট সময়ে নিজের সমস্ত পাতাগুলোকে মোচন করে বা ছড়িয়ে দেয়। কারা হতে পারে? উদাহরণ দিতে পারি বাবলা, এছাড়া শিরীষ, সজিনা। এই ধরনের গাছগুলো হলো পর্ণমোচী গাছ, অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময়ে নিজের সমস্ত পাতা মোচন করে বা দেহ থেকে ছড়িয়ে দেয় এবং এদের রেচন পদার্থ এদের পাতার মধ্যেই জমা থাকে। শরীরের রেচন পদার্থগুলো পাতার মধ্যেই জমা থাকে এবং শীতকালে যখন সমস্ত পাতা গাছের থেকে ঝরিয়ে দেয় অর্থাৎ পত্র মোচন করে, এই পত্র মোচনের মাধ্যমে এরা এদের রেচন ক্রিয়া সম্পন্ন করে। 2 নম্বর হচ্ছে ফল মোচন। কিছু কিছু গাছ আছে যারা কি করে, তাদের ফলের মধ্যে তাদের দেহের কিছু রেচন পদার্থ সঞ্চিত করে রাখে। যেমন বলতে পারি তেঁতুল, এছাড়া আপেল, লেবু। এই ফলগুলো কি করে, তাদের রেচন পদার্থকে এই গাছগুলো তাদের রেচন পদার্থকে ফলের মধ্যে সঞ্চিত করে। যেমন তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, আর লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। এই টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড এই তিনটেই কিন্তু হলো জৈব অ্যাসিড এবং গাছের কাছে এই জৈব অ্যাসিডগুলোই তাদের রেচন পদার্থ, অর্থাৎ এই গাছগুলো তাদের রেচন পদার্থকে জৈব অ্যাসিড রূপে তাদের ফলের মধ্যে জমা করে। তারপর পরবর্তীকালে ফলগুলো কি হয়, যখন ফলগুলো পেকে যায় নিজে নিজেই ফলগুলো গাছ থেকে খসে পড়ে, অর্থাৎ ফলগুলোকে গাছ মোচন করে বা দেহ থেকে ঝরিয়ে দেয়, ফেলে দেয়।
এইভাবে কিন্তু এই গাছগুলো তাদের রেচন পদ্ধতি সম্পন্ন করে। 3 নম্বরে আসছে বাকল মোচন, অর্থাৎ বাকল বা ছাল, অর্থাৎ যে সমস্ত গাছ নিজেদের ছালের মধ্যে রেচন পদার্থ জমা করে এবং পরবর্তীকালে বছরের কোনো একটা সময় এই ছালকে গাছ থেকে ত্যাগ করে বা গাছ থেকে ফেলে মোচন করে দিয়ে নিজেদের রেচন পদার্থগুলো ত্যাগ করে, সেই পদ্ধতিটা হলো বাকল মোচন। এটা তোমরা দেখতে পাবে খুব কমন, সবচেয়ে কমন উদাহরণ হলো পেয়ারা গাছ। পেয়ারা গাছে দেখবে গাছের ছাল গুলো উঠে উঠে আসে কাণ্ড থেকে। আর একটা হলো অর্জুন, পেয়ারা অর্জুন, এই গাছগুলোর ক্ষেত্রে আমরা দেখি বাকল মোচন পদ্ধতিতে রেচন সম্পন্ন হয়, অর্থাৎ এরা এদের রেচন পদার্থ উদ্ভিদের বাকল বা ছালের মধ্যে জমা করে এবং পরবর্তীকালে এই বাকল বা ছাল দেহ থেকে ত্যাগ করে রেচন পদার্থগুলো দেহ থেকে বের করে দেয়। এটা গেল উদ্ভিদের রেচনের মূল পদ্ধতি। এছাড়াও কত রেচন পদার্থ ত্যাগ করার আরো কতগুলো পদ্ধতি উদ্ভিদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু সেগুলো সব উদ্ভিদের ক্ষেত্রে হবে না। আমরা আগের যে পদ্ধতিগুলো পড়লাম, পত্রমোচন, ফলমোচন, বাকলমোচন, এগুলো মোটামুটি সব উদ্ভিদের মধ্যেই দেখা যায়। কিন্তু এবার যে পদ্ধতিগুলোর কথা বলবো এগুলো কিন্তু সব উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় না, কিছু কিছু উদ্ভিদে দেখা যায়। প্রথমটা হতে পারে তরুক্ষীর নিঃসরণ। তরুক্ষীর নিঃসরণ। 2 নম্বরটা হচ্ছে গদ নিঃসরণ। 3 নম্বরটা হচ্ছে রজন নিঃসরণ। গদ, রজন এবং তরুক্ষীর আমরা আগেই পড়েছি। এই তিনটে হচ্ছে উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ এবং এই পদার্থগুলোকে সরাসরি দেহ থেকে নিঃসরণের মাধ্যমেও নির্দিষ্ট কিছু গাছ তাদের রেচন পদ্ধতি সম্পন্ন করে। যেমন প্রথমে আমি আসছি গদ, তরুক্ষী। তরুক্ষী দেখা যায় সাধারণত বট, রবার বা ফণি মনসা গাছে। ফণি মনসা গাছের কোনো একটা অংশ, কাণ্ড বা পাতা কিছু যদি তোমরা ভাঙো বা ছেড়ো, দেখবে সাথে সাথে সাদা দুধের মতন কিছু তরল পদার্থ বেরিয়ে আসছে, সেটাই হলো তরুক্ষীর। বট, রবার এবং ফণি মনসা গাছে কি হয়, দেহের মধ্যে এই তরুক্ষীর নালীতে এই তরুক্ষীর গুলো অর্থাৎ নাইট্রোজেন বিহীন রেচন পদার্থগুলো সঞ্চিত থাকে এবং কোনো কারণে, কোনো আঘাতের কারণে বা কোনো রকম কারণে যদি উদ্ভিদ দেহের কোনো অংশে কোনো ফাটল সৃষ্টি হয় বা কোনো অংশ ভেঙে যায় বা ব্রেক হয়, তখন সেই জায়গা দিয়ে এই তরুক্ষীরটা বাইরে বেরিয়ে আসে। 2 নম্বর আসছে গদ নিঃসরণ। কোন কোন উদ্ভিদে দেখা যায়? বাবলা, শিরীষ, সজিনা। এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত কাণ্ডের ছালে গদ বলে এক ধরনের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ সঞ্চিত থাকে এবং ওই একই কাণ্ডের মধ্যে কোনোভাবে কোনো আঘাত প্রাপ্ত হলে সেই স্থান থেকে এই গদ বা আঠালো এক রকমের পদার্থ বেরিয়ে আসে, সেটাই হলো গদ এবং এর মাধ্যমে এই উদ্ভিদগুলো তাদের রেচন পদার্থ ত্যাগ করে। আচ্ছা, আর একদম শেষে আসছে রজন নিঃসরণ। রজন থাকে পাইন গাছে। পাইন গাছের রজন নালীতে থাকে রজন। পাইন গাছ সাধারণত এই রজনের মাধ্যমেই তাদের রেচন পদার্থগুলো ত্যাগ করে। এক্ষেত্রেও একই ব্যাপার, কাণ্ডের নিচে রজন নালী থাকে, তার মধ্যে এই রজনগুলো সঞ্চিত থাকে এবং কোনোভাবে যদি কাণ্ডের মধ্যে কোনো আঘাত প্রাপ্ত হয়, তখন সেই আঘাতপ্রাপ্ত স্থান থেকে বা সেই কেটে যাওয়া বা ছড়ে যাওয়া স্থান থেকে বা সেই ব্রেক থেকে রজন নিঃসরণ হয় এবং এভাবেই পাইন গাছ তাদের রেচন পদার্থ সম্পন্ন করে। আচ্ছা, এবার যেটা আসছে সেটা হচ্ছে, আগেই বলেছিলাম উদ্ভিদের রেচন পদার্থের কিছু অর্থনৈতিক গুরুত্ব আছে। আগেই বলেছিলাম যে এই রেচনের তাৎপর্য পাওয়ানোর সময় যে উদ্ভিদের এই যে রেচন পদার্থগুলো তাদের কিছু অর্থনৈতিক গুরুত্ব থাকে। এবার প্রথমেই আগের দিনই বলেছি উদ্ভিদের রেচন পদার্থগুলো মূলত 2 প্রকার হয়। একটা হলো নাইট্রোজেন বিহীন, আর একটা হলো নাইট্রোজেন যুক্ত।
তো প্রথমে আমরা উদ্ভিদের এই নাইট্রোজেন বিহীন যে রেচন পদার্থগুলো তাদের অর্থনৈতিক গুরুত্ব দেখে নেব। তো উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের মধ্যে প্রথম হলো গদ। কোন কোন গাছে পাওয়া যায় আগেই বললাম, বাবলা, শিরীষ, সজনে এই সমস্ত গাছে পাওয়া যায়। গদ হলো এমন একটা পদার্থ যা জলে দ্রাব্য, অর্থাৎ জলে মিশে যায় বা গুলে যায়, জলে মেশানো যায়, কিন্তু ইথারে অদ্রাব্য। এই উদ্ভিদগুলোর কাণ্ডে কোন রকম যান্ত্রিক আঘাতের সৃষ্টি হলে এই গদ খরিত হয়। এই গদের অর্থনৈতিক গুরুত্বটা কি? গদ আমরা আঠা হিসেবে ব্যবহার করি, অর্থাৎ বই বাঁধাই শিল্পে গদের আঠা ব্যবহার করা হয়, ছাপার কালি তৈরিতে গদের আঠা ব্যবহার করা হয়, এমনকি কিছু কিছু প্রসাধনী তৈরিতেও এই গদের আঠা ব্যবহার করা হয়। এরপর চলে আসছি রজন। আগেই বললাম পাইন গাছ থেকে পাওয়া যায়। পাইন গাছের শাখা প্রশাখা ও কাণ্ডের রজন নালীর মধ্যে এই রজন থাকে। পাইন গাছের বাকল থেকেও পাতন পদ্ধতিতে তারপিন তেল পাওয়া যায়। আচ্ছা, রজন হলো এক ধরনের শক্ত পদার্থ যা জলে অদ্রাব্য কিন্তু ইথার বা অ্যালকোহলে দ্রাব্য। রজন হলো জলে অদ্রাব্য, অর্থাৎ গদের ঠিক উল্টো, কিন্তু ইথার বা অ্যালকোহলে দ্রাব্য। কি কাজে লাগে বা এর মূল অর্থনৈতিক গুরুত্বটা কোথায়? তার হিং, ধুনো এবং সাবান ও ফিনাইল তৈরিতেই রজন ব্যবহৃত হয়। বাড়িতে আমরা যে ধুনো দিই সেই ধুনো তৈরিতে রজন লাগে, হিং তৈরিতে রজন লাগে, আর রজন থেকে সাবান বা ফিনাইলও তৈরি করা যায়। এছাড়াও পাইন গাছের দেহে আর এক ধরনের রেচন পদার্থ থাকে, সেটাকে বলে তারপিন তেল। সেটা কিন্তু রং করার কাজে ব্যবহার করা যায় বা বার্নিশের কাজে ব্যবহার করা হয়। এরপর আছে তরুক্ষী। বট, আকন্দ গাছে পাওয়া যায়। রবার, ফণিমনসা, বট, আকন্দ, ফণিমনসা ইত্যাদি গাছে পাওয়া যায়। আগেই বললাম সাদা রঙের যে দুধের মতো তরল পদার্থ, তাই হলো তরুক্ষী। আচ্ছা, পেঁপে গাছ থেকে যে তরুক্ষী পাওয়া যায় সেটাকে বলা হয় প্যাপাইন। সেটা কিন্তু প্রোটিন পরিপাকে সাহায্য করে এবং ওষুধ তৈরিতেও ব্যবহার করা হয়। আবার রবার জাতীয় গাছের তরুক্ষীর থেকে রাবার তৈরি করা হয়। রবার জাতীয় গাছে যে তরুক্ষী পাওয়া যায় তাদেরকে রাবার তৈরি করা হয়। আর পেঁপে গাছের তরুক্ষীর হলো তরুক্ষীর যে পাওয়া যায় সেটাকে বলা হয় প্যাপাইন। সেটার থেকে প্রোটিন তৈরি করে এই ধরনের ওষুধ বা প্রোটিন পরিপাককারী ওষুধ তৈরি করা যায়। এ তো গেল উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। এবার আসছে উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। এক্ষেত্রে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। উদ্ভিদের এই নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থগুলি এদেরকে আমরা বলি অ্যালকালয়েডস। উদ্ভিদের এই নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থগুলোকে আমরা বলি অ্যালকালয়েডস বা উপক্ষার। এই অ্যালকালয়েডস বা উপক্ষারগুলো সাধারণত প্রোটিন বিপাকের ফলে সৃষ্টি হয়। এই অ্যালকালয়েডস বা উপক্ষারগুলো কোথা থেকে সৃষ্টি হয়? সাধারণত প্রোটিন বিপাকের ফলে সৃষ্টি হয়। এবং কি দিয়ে গঠিত হয়? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন সহযোগে গঠিত হয়। কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন ও অক্সিজেন সহযোগে এগুলি গঠিত হয়। এগুলি সাধারণত তিক্ত স্বাদযুক্ত বা তিতা স্বাদের হয়। এবার দেখি কিছু নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ বা উপক্ষার বা অ্যালকালয়েডসের অর্থনৈতিক গুরুত্ব। সবার প্রথমে আসছি
রেসারপিন। রেসারপিন এটা একটা উপক্ষার যেটা পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূলে। সর্পগন্ধা গাছে সর্পগন্ধা গাছের মূলের ছালে পাওয়া যায় রেসারপিন। এ থেকে উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি করা হয়। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, তার ওষুধ তৈরি হয় এই রেসারপিন থেকে। 2 নম্বরে আসছি কুইনাইন। কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ছালে। এর থেকে তৈরি হয় ম্যালেরিয়ার ওষুধ। কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ছালে, যা থেকে তৈরি হয় ম্যালেরিয়ার ওষুধ। এরপরে মরফিন। মরফিন পাওয়া যায় আফিম গাছ। আফিম গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় মরফিন। আফিম গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় মরফিন, যা থেকে পেইন কিলার বা ব্যথা বেদনা উপশমকারী ওষুধ তৈরি হয়। ব্যথা বেদনা উপশমকারী ওষুধ তৈরি হয় বা পেইন কিলার তৈরি হয় এই মরফিন থেকে। এরপর রয়েছে অ্যাট্রোপিন, যা পাওয়া যায় বেলেডোনা গাছের পাতা ও মূল থেকে এবং স্নায়ুকে উদ্দীপিত করার ওষুধ বা চোখের তারারন্ধ্র প্রসারণের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এরপর আছে ডাটুরিন, ধুতুরা গাছের পাতা ও ফলের বীজে পাওয়া যায়, যা থেকে হাঁপানির ওষুধ তৈরি হয়। ক্যাফিন পাওয়া যায় কফি গাছের বীজ থেকে, মানসিক অবসাদ ও ব্যথা উপশমে ব্যবহৃত হয়। এবং থেইন পাওয়া যায় চা গাছের পাতা থেকে, যা ক্লান্তি দূর করতে সাহায্য করে। তাহলে এই গেল আমাদের মোটামুটি উদ্ভিদ রেচন, আজকে শেষ হলো। গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা তো জানো আমরা এর আগে 2টো ক্লাস ধরে উদ্ভিদের রেচন সম্পর্কে পড়ছিলাম। তো এর আগের দিন আমরা অলরেডি উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত এবং নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ সম্পর্কে পড়েছি। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে উদ্ভিদের দেহে মূলত এই গদ, রজন, তরুক্ষী এই নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, আর নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের মধ্যে ডাটুরিন, রেসারপিন, কুইনাইন, ক্যাফিন অনেক কিছুই তোমরা আগের দিন পড়েছো। কিছু কিছু উদ্ভিদের দেহে কিন্তু এই নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ আর নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ ছাড়াও কিছু জৈব অ্যাসিড এবং কিছু অজৈব রেচন পদার্থ উৎপন্ন হয়। এই জৈব অ্যাসিডগুলো সাধারণত উদ্ভিদ তার ফলের ত্বকে জমা করে রাখে, আর অজৈব রেচন পদার্থগুলি কিন্তু সাধারণত ধাতব কেলাস রূপে উদ্ভিদের দেহের কোষে জমা হয়। এখন প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড কিছু কিছু উদ্ভিদের দেহে কিছু জৈব অ্যাসিড রেচন পদার্থ হিসেবে উৎপন্ন হয়। কিরকম? যেমন বলছি লেবু। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড কিন্তু লেবু গাছের এক ধরনের রেচন পদার্থ, যা ফলের মধ্যে জমা থাকে। এরপর আসছি তেঁতুল। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। এটিও একরকম জৈব অ্যাসিড, যা তেঁতুল গাছের রেচন পদার্থ এবং ফলের মধ্যে সঞ্চিত থাকে। 3 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে আপেল এবং কলায়। আপেল এবং কলাতে থাকে
ম্যালিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড এই তিনটেই হলো জৈব অ্যাসিড এবং এরা যথাক্রমে লেবু, তেঁতুল এবং আপেল ও কলা গাছের রেচন পদার্থ, যা উদ্ভিদের ফলের মধ্যে সঞ্চিত থাকে এবং পরবর্তীকালে এর আগেই আমরা পড়েছিলাম ফল মোচন। এই উদ্ভিদগুলো তাদের ফল যখন পরিপূর্ণভাবে পেকে যায় তখন নিজে থেকে ফলটাকে গাছ থেকে মোচন করে দেয়, গাছের ডাল থেকে মোচন করে দেয় এবং এভাবেই এই জৈব অ্যাসিড রেচন পদার্থগুলো অর্থাৎ সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড বা ম্যালিক অ্যাসিড এই রেচন পদার্থগুলো এই উদ্ভিদগুলো পরিত্যাগ করে। 2 নম্বরে যেটা আসবো সেটা হলো ধাতব কেলাস। আগেই বললাম কিছু কিছু উদ্ভিদের থেকে কি হয়, কিছু অজৈব রেচন পদার্থ উৎপন্ন হয় এবং এই অজৈব রেচন পদার্থগুলোকেই উদ্ভিদ কি করে, তার কোষে, বিভিন্ন কোষে ধাতব কেলাস রূপে জমা করে রাখে। এখন সাধারণভাবে আমরা 2 ধরনের ধাতব কেলাসের নাম পাই। একটাকে আমরা বলি গ্রাফাইট, আরটাকে আমরা বলি তাহলে 2 ধরনের ধাতব কেলাসের কথা আমরা প্রধানত জানতে পারি। একটাকে আমরা বলি গ্রাফাইট, একটাকে আমরা বলি সিস্টোলিথ। এবার প্রথমে আমরা দেখি তাহলে গ্রাফাইটটা কি। গ্রাফাইট গ্রাফাইট হলো উদ্ভিদের এক রকমের অজৈব রেচন পদার্থ যা ধাতব কেলাস রূপে উদ্ভিদের কোষে জমা থাকে। কিন্তু সমস্ত রকম উদ্ভিদের এই গ্রাফাইট পাওয়া যায় না, নির্দিষ্ট কিছু উদ্ভিদেই পাওয়া যায়। সেগুলো হলো ওল, কচু। আচ্ছা, তাহলে ওল বা কচু এই ধরনের উদ্ভিদের দেহ কোষে কি হয়, ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট একটা ধাতু। এই ক্যালসিয়াম অক্সালেটের কেলাসগুলো ওল বা কচু গাছের ত্বকের মধ্যে রেচন পদার্থ হিসেবে জমা থাকে। এখন কথা হলো যে কেলাস কি। কেলাস হচ্ছে চিনির দানা। চিনির দানা যেরকম দেখতে সেই ধরনের সেই জিনিসটাকেই আমরা বলি কেলাস। তো ক্যালসিয়াম অক্সালেট একটা ধাতু যেটা ওই কেলাস রূপে বা ওরকম দানাদার ফর্মে ওল, কচু এইসব উদ্ভিদের কাণ্ড বা বৃন্তের কোষের মধ্যে জমা থাকে। ওল বা কচু গাছের কাণ্ড বা বৃন্তের কোষে এই ক্যালসিয়াম অক্সালেটের দানা বা কেলাসগুলি জমা থাকে। এই ক্যালসিয়াম অক্সালেট হলো এই ওল, কচু এইসব গাছগুলির এক ধরনের অজৈব রেচন পদার্থ যা ধাতব কেলাস রূপে এদের কাণ্ড বৃন্তের কোষে জমা হয়েছে। এইগুলোকে বলা হয় গ্রাফাইট। এই কেলাসগুলোকে বলা হয় গ্রাফাইট। 2 নম্বর এরপরে আসছি সিস্টোলিথ। সিস্টোলিথ এটা আর এক ধরনের ধাতব কেলাস। কোন কোন গাছে দেখা যেতে পারে, রাবার, বট প্রভৃতি। রবার, বট এইসব গাছের পাতার ত্বকের কোষে, রবার, বট এইসব গাছের পাতার ত্বকের একেবারে ভেতরের স্তরের কোষে এই এক ধরনের ধাতব কেলাস জমা থাকে। সেটা হলো কিসের কেলাস, ক্যালসিয়াম কার্বনেটের। গ্রাফাইটের ক্ষেত্রে বলেছিলাম যে সেটা হলো ক্যালসিয়াম অক্সালেটের কেলাস। সিস্টোলিথ হলো ক্যালসিয়াম কার্বনেটের কেলাস। ক্যালসিয়াম কার্বনেটের কেলাস কিরকম ভাবে সজ্জিত থাকে বা জমা থাকে, আঙুরের থোকার মতো। আবার বলছি, বট, রবার এই সমস্ত গাছের পাতার ত্বকে একেবারে ভেতরের স্তরের কোষে ক্যালসিয়াম কার্বনেটের কেলাস আঙুরের থোকার মতন
সঞ্চিত থাকে। এইগুলোকেই বলা হয় সিস্টোলিথ, এগুলোকে বলা হয় সিস্টোলিথ। এই ক্যালসিয়াম কার্বনেটের যে কেলাসগুলো, এগুলো আসলে বট, রবার, ওইসব গাছের এক ধরনের অজৈব রেচন পদার্থ, যা ধাতব কেলাস রূপে পাতার ত্বকের ভেতরের স্তরের কোষে সঞ্চিত হয়। আচ্ছা, আর যে সমস্ত কোষগুলোর মধ্যে এই সিস্টোলিথ থাকে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের কেলাসগুলো আঙুলের থোকার মতন ভাবে অবস্থান করে, যেই কোষগুলোর মধ্যে সিস্টোলিথ থাকে তাকে বলে লিথোসিস্ট। যে সমস্ত কোষে সিস্টোলিথ থাকে তাদের বলে লিথোসিস্ট। আচ্ছা, এই গেল মোটামুটি ধাতব কেলাস, উদ্ভিদের নাইট্রোজেন বিহীন এবং নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ ছাড়াও আরও কিছু রেচন পদার্থ, অর্থাৎ জৈব অ্যাসিড রূপের রেচন পদার্থ এবং কিছু অজৈব রেচন পদার্থ, যা উদ্ভিদের কোষে, বিভিন্ন কোষে কেলাস রূপে জমা থাকে। এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে, এটা তোমরা সবাই প্রায় খেয়াল করেছো, ওল বা কচু খেলে ওল বা কচু যদি তোমরা বাড়িতে যারা খেয়েছো তারা জানো, ওল বা কচু খেলে কি হয়, আমাদের গলা চুলকায়। এবং বাড়িতে মায়েরা তখন বলে আমাদেরকে যে টক খা, তেঁতুল খা বা একটু লেবু খা, টক জাতীয় কিছু খাওয়া দেয়, এটা ঠিক হয়ে যাবে। তো এখানে প্রশ্ন হলো যে ওল বা কচু খেলে গলা চুলকায় কেন? একটু আগে আমি যে জিনিসটা পড়লাম সেটা হলো র্যাফাইড, মনে আছে নিশ্চয়ই? একটু আগে আমরা র্যাফাইডের কথা পড়েছি। র্যাফাইড কোথায় থাকে? ওল বা কচু গাছের কাণ্ড এবং বৃন্তের কোষগুলোর মধ্যে থাকে এই র্যাফাইড। ওল বা কচু গাছের কাণ্ড বা বৃন্তের কোষে থাকে এই র্যাফাইড। এই র্যাফাইড হলো ক্যালসিয়াম অক্সালেটের কেলাস। এই ক্যালসিয়াম অক্সালেটের কেলাসগুলোর জন্যই বা এই র্যাফাইডগুলোর জন্যই ওল বা কচু খেলে আমাদের গলা চুলকায়। কারণ আমরা যখন এই খাবারগুলো খাই তখন এই র্যাফাইডগুলো আমাদের গলার যে মিউকাস পর্দা আছে তার সাথে আটকে যায়, এবং আটকে যাওয়ার জন্য কি হয়, যেহেতু এই কেলাসগুলো আমাদের মিউকাস পর্দার সাথে আটকে যায়, সেজন্য তখন আমাদের গলাটা খুসখুস করে, যেটাকে আমরা বলি গলা চুলকায়। ঠিক এর পরেই আমাদের বাড়িতে বলা হয় যে টক খেতে, লেবু বা তেঁতুল জাতীয় কিছু খেতে। টক খেলে কি হয়, সাথে সাথে এই ক্যালসিয়াম অক্সালেটের যে কেলাসগুলো অর্থাৎ র্যাফাইডগুলো ওই অ্যাসিডের মধ্যে, লেবুতে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, যেগুলো জৈব অ্যাসিড, এই অ্যাসিডে ওগুলো দ্রবীভূত হয়ে যায়, এবং তখন আমাদের গলা যে একটা অস্বস্তি বা একটা খচখচানি, যেটাকে আমরা বলি গলা চুলকানো, সেটা কিন্তু ঠিক হয়ে যায়। ব্যাস, এটুকুই ছিল আজকে আমাদের উদ্ভিদ রেচন, এখানেই শেষ হয়ে গেল। এর পরের ক্লাস থেকে আমরা শুরু করব প্রাণীদের রেচন পদ্ধতি।